অবশ্যই শীতকালে এসো। নিজস্বতা রক্ষার একটা লড়াই আছে। হয় সপ্তাহান্তের বেড়ানো, না হয় দিনের দিন এসে বেরিয়ে আবার ফিরে যাওয়া। এর জন্য কিন্তু খুব ভালো স্পট হতে পারে গালুডি বুরুডি ঘাটশিলা। আজ রেকর্ডিং মোড ট্রাভেলের এই ভ্লগে সেগুলোই আমরা ঘুরে দেখাবো তোমাদের। পুরো ভ্লগটা স্কিপ না করে দেখে নাও, আর অবশ্যই আমাদের কন্টেন্ট ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলো না। এক সময়ের অবিভক্ত বাংলার ধলভূমগড়, আজ যা পাশের রাজ্য ঝাড়খণ্ডে। কি নেই এই প্রকৃতিতে? টিলা, নদী, ঝর্ণা, লেক, আর আছে অপু দুর্গার গল্প। কখনো পুরনো না হওয়া চাঁদের পাহাড়ের থ্রিল। আর যার কলমে সেই গল্পের সূত্রপাত সেই বিভূতিভূষণের বসত ভিটে। এ যেন এক অন্য নস্টালজিয়া, যার টানে বাঙালি বারবার ছুটে যায় ঘাটশিলা। হ্যালো বন্ধুরা, এতদিনে তো তোমরা জেনেই গেছো রেকর্ডিং মোড ট্রাভেলের রোড ট্রিপ মানেও রাস্তারই গল্প। তবে আজ তোমাদের জন্য নিয়ে এলাম এক অন্য পথের পাঁচালী। এই পর্বে থাকছে কিভাবে তোমরা খুব সহজে ঘাটশিলা ঘুরে নেবে, হোটেলে না থেকে ডে ট্রিপেই কিভাবে দেখে নেবে গালুডি বুরুডি আর আশেপাশের সব টুরিস্ট স্পট। কোথায় খাবে, কত খরচ। তাহলে চলো শুরু করি। কলকাতা থেকে ঘাটশিলা 239 কিলোমিটার। তোমরা যারা দিনের দিন ঘাটশিলা ঘুরে নেওয়ার প্ল্যান করছো, তাদের জন্য সেরা অপশন বারবিল জনশতাব্দী বা ইস্পাত এক্সপ্রেস। হাওড়া থেকে সকাল 6টা নাগাদ ছেড়ে বেলা 9:30টার মধ্যেই ঘাটশিলা পৌঁছে যায় এই দুটো ট্রেন। সব মিলিয়ে ঘন্টা 3-এর জার্নি। ঘাটশিলা স্টেশন থেকেই অটো বা ভাড়া গাড়ি পাবে সাইট সিইং এর জন্য। সব মিলিয়ে হাফ ডজন বেড়ানোর স্পট রয়েছে ঘাটশিলার আশেপাশে। গাড়িতে এক বেলায় ঘুরতে ভাড়া লাগে 1100 থেকে 1500 টাকা। আর তোমরা যদি নিজেদের গাড়িতে রোড ট্রিপ করতে চাও, তাহলে আমাদের মতো সকাল সকাল বেরিয়ে পড়ো। কোলাঘাট, খড়গপুর, লোধাশুলির জঙ্গল পেরিয়ে বাহারাগোড়া হয়ে 5 ঘন্টার ছবির মতো জার্নি। গাড়ি নিয়ে জামশেদপুর থেকে ঘাটশিলা যাওয়ার পথে ঘাটশিলা শহরের প্রায় 10 থেকে 15 কিলোমিটার আগেই পড়বে গালুডি ড্যাম। এই গালুডির বাঁধ তৈরি হয়েছিল সুবর্ণরেখা নদীর ওপর। এটা আসলে একটা জলবিদ্যুৎ প্রকল্প। এটা মার্চ মাসের একদম শেষ, প্রচন্ড রোদ, প্রায় 40 ছুঁই এখনই পারদ, তার মধ্যে জল একেবারে নেই বললেই চলে। জায়গায় জায়গায় চড়া পড়ে গেছে, আর এখানে যেরকম টেরেন, সেই কারণে জায়গায় জায়গায় কিন্তু মাটি নয়, একেবারে রুক্ষ পাথর দেখা যাচ্ছে। পাথরের রুক্ষ একটা বিষয় আছে, তার মধ্যে জলের একটা অদ্ভুত নীলচে রং, আর চারিদিকে ছোট 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 টিলা, তার মধ্যে দিয়ে গেছে বাঁধের এই যে রাস্তাটা। দৃশ্য অপূর্ব। বিকেলের দিকে আসতে পারলে মনে হয় এতটা গরমে কষ্টও হবে না। কিন্তু যদি এই পথে কখনো আসো, গালুডি ড্যাম ইজ আ মাস্ট ভিজিট। আমরা যদিও মার্চে এসছি, কিন্তু তোমরা যদি গালুডির এই ট্যুরটা করতে চাও, তাহলে আমরা কিন্তু তোমাদের রেকমেন্ড করব অবশ্যই শীতকালে এসো। স্পেশালি দুর্গাপুজো বা ওই সময়ের পর থেকে আপ টু নভেম্বর, ডিসেম্বর এই রকম কোনো উইকেন্ডে যদি তোমরা আসো, ইভেন জানুয়ারিতেও, তাহলেও কিন্তু এখানে টেম্পারেচার এবং সব কিছু খুব মনোরম হবে। ঠান্ডা যদিও এদিকটায় খুব বেশিই পড়ে। আর এখানে যদি শীতে আসো, তাহলে পিকনিক করার কিন্তু দুর্দান্ত অপশান। কোথায় সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে সুবর্ণরেখা বয়ে গেছে, পাথর এবং চড় সব মিলিয়ে ওই অংশগুলো, এবং এই দিকে যে রাস্তা চলে গেছে, বলতে পারো ড্যামের দুপাশেই এরকম রাস্তা চলে গেছে, যেগুলো খানিকটা সার্ভিস রোডের মতো। ওপাশেও আমরা যেখানে আমাদের বাহন রয়েছে, আর এদিকেও
এই দুদিকেই কিন্তু স্টেপ করা আছে, একদম নিচে নদী পর্যন্ত নেমে যাওয়া যায়। এবং ওই জায়গাগুলোই কিন্তু যদি তোমরা বড় বন্ধুবান্ধবদের গ্রুপ বা বড় দল একসঙ্গে আসো তাহলে কিন্তু পিকনিক করার দারুণ স্পট। গালুডি ড্যাম থেকে আমরা রওনা দিলাম গৌরীকুঞ্জের উদ্দেশ্যে। জাতীয় সড়ক ধরে 13.5 কিলোমিটারের জার্নি। তারপর ফুলডুংরি মোড় থেকে আলাদা হয়েছে ঘাটশিলা শহর আর স্টেশনের রাস্তা। ন্যাশনাল হাইওয়ে থেকে শহরে ভেতরে ঢোকার রাস্তা এখন পাকা এবং যথেষ্ট উন্নতি হয়েছে। মানে আমি এখানে শেষ 5-6 বছর আগেও যখন এসেছিলাম তখনকার থেকে এখন পুরো ছবিটাই আলাদা হয়ে গেছে। ভাবতে অবাক লাগে, একসময় এই গোটা অঞ্চলটা প্রায় পাণ্ডব বর্জিত ছিল এবং এই ফুলডুংরি রোড ধরেই কলকাতা শহর থেকে সমস্ত নামি দামি প্রকাশকরা আসতেন এবং তাদের প্রায় লাইন পড়ে থাকতো এখানে। তখন টানা রিক্সা চলতো। তখন কিন্তু রীতিমতো সবাই এক ডাকে চিনতেন কোথায় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থাকেন। এইবার তোমাদের যেটা দেখাবো সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। পথের পাঁচালী মানে যখন মাটির ভেপু লেখা হয় তার যে অরিজিনাল বিভূতিভূষণের হাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট তার কিছু অংশ এখানে রাখা আছে। দেখো, আমি জানি না ক্যামেরায় কতটা ভালো আসছে বাইরে থেকে আলোর জন্য রিফ্লেকশনে, তবুও তোমাদের দেখানোর চেষ্টা করছি। উনিশশো থেকে 1950 জীবনের শেষ 12 বছর এই বাড়িতেই কাটিয়েছিলেন বিভূতিভূষণ। এ বাড়ির নামও তার প্রথম স্ত্রীর নামে। কোনো আড়ম্বর ছাড়াই কেটেছিল লেখকের ঘাটশিলার দিনগুলো। 2টি ঘর আর উঠোন লাগোয়া হেঁসেল। কখনো এমনও হয়েছে কলকাতার নামী প্রকাশক পুজোর লেখা নিতে এসে অবাক হয়েছেন। আদুল গায়ে নিজেই দরজা খুলে দিয়েছেন বিভূতিভূষণ, তারপর বসতে বলেছেন তক্তপোষে। জল বাতাসার পর প্রকাশককে বলেছেন, রান্না চাপিয়েছি, বেলা দুপুর বলে কথা, দুটো মুখে দিয়ে যান। তার জীবনযাত্রা যে কতটা সাধারণ ছিল সেটার প্রমাণ হচ্ছে দেখো, বিভূতিভূষণের ব্যবহৃত জামা, ফতুয়া, এবং এইটা হচ্ছে বাড়ির অ্যাকচুয়াল অবস্থা। মানে এই বাড়ি এখন সংস্কার করা হয়েছে। সংস্কারের আগে যখন অরিজিনাল অবস্থা এরকম ছিল, এতটা ভগ্নদশা, দারিদ্র্যের মধ্যে তার অধিকাংশ যে সৃষ্টি সেগুলো বেরিয়েছে এখান থেকে। তার নিজের হাতে লেখা চিঠি, আমি একটু যতটা সম্ভব জুম করা যায় দেখাচ্ছি তোমাদের। আমি একটা খুব মজার গল্প জানি এখানে। বিভূতিভূষণ নতুন লেখা দেবেন পুজোর, তার জন্য কলকাতা থেকে প্রকাশক, নামি দামি প্রকাশক ছুটে এসছেন। তিনি এসে কিন্তু চমৎকৃত হয়ে গিয়েছিলেন। তার কারণ তিনি এসে খোঁজ করেছেন যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কোথায়। তারপর অনেককে জিজ্ঞেস করতে করতে, অনেক জায়গায় খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত এখানে এসে পৌঁছেছেন। এবং তারপর যখন দরজায় কড়া নেড়েছেন তখন একজন ভদ্রলোক দরজা খুলে দিয়েছেন, খালি গা, ঘর্মাক্ত চেহারা। প্রকাশক খানিকটা চমকে উঠেছেন। তার তখন একটা ডাউট হয়েছে, দেখা গেল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজে উনুনে রান্না করছিলেন এবং রান্না ছেড়ে উঠে এসে দরজা খুলে তিনি প্রকাশকের হাতে ম্যানুস্ক্রিপ্ট তুলে দিচ্ছেন। এই ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আরণ্যক থেকে ইছামতি, আদর্শ হিন্দু হোটেল থেকে বাক্স বদল, অশনি সংকেত বা নিশিপদ্মের ছোট গল্প, হিঙের কচুরি। বিভূতিভূষণের একের পর এক সৃষ্টি বইয়ের পাতার হরফ ছাড়িয়ে জীবন্ত হয়ে উঠেছে সেলুলয়েডে। শুধু দেখে যেতে পারেননি তিনি নিজে। স্বয়ং সত্যজিতের গলাতেও আমৃত্যু ছিল এই আক্ষেপ। পেছনেই গৌরীকুঞ্জ,
আর গৌরীকুঞ্জ থেকে কয়েক পা হেঁটে এলেই উল্টো দিকেই একদম পড়ে এই কুয়োটা। আগেকার দিনে তখন এতগুলো বাড়ি তো আর এই জায়গায় ছিল মনে তো হয় না তেমনটা, কাজেই এখান থেকে এখানে বেরিয়ে এসে এই কুয়োতেই কিন্তু স্নান এবং এই কুয়োর জলেই সমস্ত কাজ ব্যবহার করেছিলেন এটা বিভূতিভূষণ। ভাঙাচোরা হয়ে গিয়েছিল, এখন সংস্কার করে বাইরেটা বাঁধানো হয়েছে, তবে কুয়োর জল এখন আর কেউ ব্যবহার তো করেন না। আর এরপর তোমাদের দেখাবো কোন পথ ধরে সুবর্ণরেখার দিকে যেতেন বিভূতিভূষণ। আসলে আজকে এমন একটা দিনে আমরা বিভূতিভূষণের ঘাটশিলার বাড়িতে এসেছি, এখানে আজ যখন একটা এখানে কিন্তু একটা অনুষ্ঠান অনুষ্ঠান চলছে এবং সেই অনুষ্ঠানটা এখানকার স্থানীয় বাঙালিদের, তারা ঝাড়খণ্ডে আরও বেশি করে যাতে বাংলা ভাষার সমস্ত রাইটসের জন্য লড়াই, সেটা তারা চালিয়ে যাচ্ছেন। এবং পুরুলিয়াতেও দেখেছি, এখানেও আজ দেখে বুঝলাম বাঙালি কেন, মানে সবার প্রত্যেক জায়গায় না নিজস্বতা রক্ষার একটা লড়াই আছে। হ্যাঁ, সংস্কৃতি রক্ষা। কিছু আমরা জানতে পারি, উদযাপন হয়, কিছু আমরা জানতে পারি না বা না জানার স্তরেই রেখে দেওয়া হয়, তাই সেগুলোর উদযাপন হয় না। কিন্তু এবং বিভূতিভূষণের একটা খুব ইন্টারেস্টিং জায়গাও ছিল যে প্রতিষ্ঠানিকতা বা প্রতিষ্ঠান বিরোধিতা, কোনোটাতেই তিনি কখনো নিজেকে জড়াতে চাননি এবং এই বিষয়ে স্বতন্ত্র স্বকীয় এই মন্তব্যটা করেছিলেন। কিন্তু আমরা না, তপন সিনহা বলেছিলেন যে প্রাতিষ্ঠানিকতা এবং সোকল্ড প্রতিষ্ঠান বিরোধিতা, তাকে পুঁজি করে যখন অনেকে অনেক স্বীকৃতি পেয়েছেন, কিন্তু তার মধ্যে বিভূতিভূষণ এখানেই কিন্তু সবসময় স্বকীয় এবং স্বতন্ত্র ছিলেন। এবার তোমাদের দেখাবো, এই দেখো বাড়ির সামনে একটা পুকুর আছে, আর সেই পথ, এই পথ ধরে সোজা চলে গেলে আরও বেশ খানিকটা, প্রায় 500-600 মিটার গেলে তখন কিন্তু সুবর্ণরেখা নদী। কিন্তু তোমাদের জাস্ট এই রাস্তাটা দেখাবো বলে এলাম, এখান থেকে দূরে একদম জাস্ট দেখানোর চেষ্টা করছি তোমাদের। ওই দূরে সুবর্ণরেখা নদী কিন্তু বয়ে যায় ওখান দিয়েই। সেকালে ছোট্ট জনপদ ঘাটশিলা আজ ছোটখাটো শহর, যেখানে বসে বাংলা সাহিত্যের একের পর এক মণিমুক্ত লিখে গেছেন বিভূতিভূষণ। আজ সেখানেই স্টেশনের বোর্ডে বাংলা ভাষাকে জায়গা করে দিতে এক কাট্টা হয়ে লড়ছেন প্রবাসী বাঙালিরা। সামনেই যে বিশাল একটা ক্যাম্পাস দেখা যাচ্ছে, গেট করা আছে, এটা কিন্তু হিন্দুস্তান কপারের এখানে ফ্যাক্টরি। আর তোমাদের হাতে যদি সময় থাকে ঘাটশিলা বেড়াতে এসে, তাহলে তোমরা অবশ্যই এই জায়গাটা একবার দেখে যেও, কারণ এই ঘাটশিলা কিন্তু একসময় এশিয়ার প্রথম তামার খনি এখানেই ছিল। বিশ্বের দ্বিতীয় গভীরতম কপার মাইন বলা হয় এখানে। আমরা যদিও কানহা যাইনি এখনো, তবে কানহা ন্যাশনাল পার্কের মোটামুটি 20 কিলোমিটার রেডিয়াসের মধ্যে এরকম প্রকাণ্ড তামার খনি আছে, একটা তামার খনি আছে। আর এটা তো দেখছি মানে ঠিক যেমন ডায়মন্ড মাইন্স আছে পান্নায়, হ্যাঁ ঠিক যেরকম হীরের খনি আছে পান্নায়, এক সময় মানুষ সেটা দেখতে পেতেন, এখন আর দেখতে দেওয়া হয় না। আচ্ছা, এই হচ্ছে সুবর্ণরেখা নদী। এই নদী কিন্তু ওপাশে একদম ওই বিভূতিভূষণের বাড়ির পাশ দিয়ে গেছে। আমরা সেই ব্রিজটাতেই উঠছি এই মুহূর্তে। এখানেই দেখ ওই যে কপার মাইন্স পুরো ছবি দেখানো যাবে আমার মনে হয়, এখান থেকেই দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে পুরো কালো মাটি দেখাই যাচ্ছে, আর একটা লালচে ভাব আছে পুরো জায়গায়। এই দেখো, এই ঝাড়খণ্ডের এই পুরো বেল্টটাতেই এইখানে দেখো নদীতেও একটা লাল মাটি ধোয়া জল যাচ্ছে মনে হচ্ছে, অথচ চারপাশে তুমি যদি দেখো বাঁ দিকে যেমন দেখাচ্ছে, এটা পুরো কালো, মানে কালচে ভাব আছে, আবার একটা লালের মিশেলও আছে। আমি জানি না এটা তামার জন্যই হয় কি না, তবে খুব অন্যরকম এখানে পুরো বিষয়টা। আর এই যে তামার যে ফ্যাক্টরি, এগুলো পুরোটাই রেস্ট্রিক্টেড এরিয়া, এগুলোর ভেতরে যাওয়া যায় না, কিন্তু বাইরে থেকে যতটা সম্ভব তোমাদের দেখানোর একটা চেষ্টা করলাম।
ঘাটশিলা থেকে বুরুডি লেক যাওয়ার পথে ন্যাশনাল হাইওয়ের ওপর বাঁ হাতেই পড়বে রেন বাসেরা বলে একটা ধাবা। ঠিক ন্যাশনাল হাইওয়ে 18-এর ওপর, যেখানে ঘাটশিলা শহরে ঢোকার মানে ফুলডুমরি রোডে ঢোকার যে জাংশনটা, সেখান থেকে খুব বেশি হলে আমরা বোধহয় 300-400 মিটার এগিয়ে এসেছি। ওখানে আগে বোর্ডও দেওয়া আছে ইনফ্যাক্ট। আর কলকাতার দিকে যাওয়ার পথে বাঁ হাতেই পড়ে এটা। সুন্দর এসি ধাবা, অনেকগুলো সিটিং ক্যাপাসিটি, আর সব থেকে বড় কথা খুব খাবারটা যেটা আমরা নিয়েছি সেটা খুব ছিমছাম। নিয়েছি হচ্ছে 2টো ভেজ থালি আর 2টো অমলেট, আর সঙ্গে ফ্রেশ লাইম সোডা বলেছি 2টো, যেটা আসছে। ভেজ থালিটা এদের খুব সিম্পল, একটা অড়হর ডাল আছে পাতলা করে করা, ভাত সরু চালের ভাত, আর আলু ভাজা, পাঁপড় সেঁকা, ছোলা পনিরের একটা সবজি, রায়তা, আর সঙ্গে অমলেটটা কিন্তু এক প্লেটেই ডাবল ডিমের অমলেট। এই ভেজ থালির প্রাইস হচ্ছে 130 টাকা করে, আর অমলেট হচ্ছে 50 টাকা করে, আর ফ্রেশ লাইম সোডা 35 টাকা করে। তোমরা এখানে অবশ্যই খেতে পারো, এবং এখানে কিন্তু অপশনের মধ্যে তোমরা ফিশ কারিও পাবে, কিন্তু এখানে Chicken কীরকম পাবে। মাছের কি হবে না হবে বা কি কি ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল হবে সেটা আমরা জানি না। অ্যাকচুয়ালি হয়তো 180 টাকায় এক প্লেট মাছ, তাতে 4 পিস থাকে। এখন আমরা যার জন্য মাছ অপ্ট করলাম না, চিকেন খেতে ইচ্ছে করলো না, আর এখানে কিন্তু মাটন সম্ভবত পাওয়া যায় না। তোমরা ঘাটশিলা ডে ট্যুরে চাইলেই ঘুরে নিতে পারো রঙ্কিনী কালী মন্দির, রামকৃষ্ণ মিশন মঠ আর বেনাশোল ঝর্ণা। তবে আমরা লাঞ্চের পর রওনা দিলাম এখানকার অন্যতম আকর্ষণ বুরুডির উদ্দেশ্যে। শহর থেকে 11 কিলোমিটার দূরে বুরুডি লেক আর তাকে ঘিরে গড়ে ওঠা ড্যাম। জঙ্গলের মধ্যে দিয়ে আঁকা বাঁকা এই সুরকিমাটির রাস্তা, পাথুরে পথ, এটা ধরেই আমরা চলে এসেছি। পথটা আরও ওদিকে চলে গেছে, আমরা যাব ওদিকেও, কিন্তু আপাতত একটা হল্ট নিয়েছি। এই সত্যি বলতে কি এরকম একটা নৈসর্গিক ব্যাকড্রপ, মানে ছোটোবেলায় আমরা ড্রয়িং খাতায় যেরকম সিনারি আঁকতাম, অনেক রকম সবুজ দেখতে পাচ্ছি। এইটা আমি গতকাল থেকেই দেখছি। ইনফ্যাক্ট কোথাও কচি কলা পাতা সবুজ, কোথাও হলুদ সবুজ, কোথাও পুড়ে গেছে, ঝলসে গেছে গাছগুলো, সেটারও বিউটি আছে। ব্রাউন শেড, একদম পেছনে গাঢ় সবুজ, মানে এই এত রকম সবুজের টেক্সচারটা দারুণ লাগছে। আর তার সঙ্গে এই লেকের একদম নীল জল। আর একটা জিনিস দেখাচ্ছি, হয়তো আমি জানি না, এটা বলার জন্য আমি জানি হয়তো কেউ ট্রোল করতে পারো বা অনেক রকম কমেন্ট আসতে পারে। দেখো, জলের মধ্যে থেকে অনেক গাছের শেকড়, মরা গাছের কাণ্ড, সেগুলো জেগে আছে। এটা কিন্তু কেরালায় যে পেরিয়ার লেক আছে, যেটা পেরিয়ার টাইগার রিজার্ভ স্যাংচুয়ারির মধ্যে পড়ে, সেখানে এরকম ছবি দেখা যায়। এই একই ছবি তোমরা একটা বিখ্যাত আশা ভোঁসলের গান, হিন্দি সিনেমার খুব বিখ্যাত গান, সেখানে দেখেছো, কাতরা কাতরা মিলতি হ্যায় ইজাজতে, যে শুটিং লোকেশনটায় ছিল, এটা সেটা নয় ডেফিনেটলি, কিন্তু ওই রকম। বুরুডি লেক কত সুন্দর সেটা তোমরা এখানে না এলে জানতে পারবে না। অবশ্যই ওই লেকের ধার দিয়ে একটা রাস্তা আছে, যেখান দিয়ে কিন্তু কিছু সাইডে গ্রামও আছে। ওই পাশে দেখো কিছু গাড়ি পর্যন্ত পৌঁছেছে ওই দূরে। আমরা ওদিকটাও যাওয়ার চেষ্টা করব, জানি না এই রাস্তা দিয়ে কতটা যাওয়া যায়, বাট আমরা চেষ্টা করব ডেফিনেটলি আরও জলের কাছে যাওয়ার। ঝাড়খণ্ডের পাহাড় আমরা এর আগে কিছুটা এক্সপ্লোর করেছি, জঙ্গলও করেছি। আজ আবার ঘুরছি ঘাটশিলা আর এই সুন্দর লেক আর ড্যামগুলো। আর এর ঠিক আগেই আমরা কিন্তু গিয়েছিলাম দলমা, যেখানে আছে হাতি। আমরা কি হাতির দেখা পেয়েছিলাম? ব্লগটা মিস করে থাকলে লিংক আই বাটনে দিয়ে দিলাম, নিচে ডেসক্রিপশন বক্সেও থাকলো, এই ভিডিওর পর দেখে নিন।
এই ভিউটা তোমাদের দেখাবো বলে অনেক কষ্ট করে নেমেছি। কিভাবে নেমেছি আগে সেটা দেখাবো। ওই ওপর থেকে, ওই যে দেখতে পাচ্ছ ওইখানে একটা গোল পিলারের মতো করা রয়েছে, ওখান থেকে সব পাথরই কিন্তু নড়ছে। যাই হোক, রেকমেন্ডেড নয়, তবু যদি খুব অ্যাডভেঞ্চার জাগে তাহলে সাবধানে সাবধানে নামতে হবে। আর একদম খালি পায়ে নেমেছি, সব দিকে জল। আর একজন মোটামুটি জল নিয়ে খেলাধুলো শুরু করে দিয়েছে। বলেছিলাম জলের কাছে গিয়ে দেখাবো, সেই কারণের জন্যই। তো বিকেলের এই সময়টায়, স্পেশালি এই 4টের পর, যখন আলোটা ক্রমশ আরও একটু কমলা টিন চলে আসে সূর্যের আলোয়, সেই সময় যদি তোমরা এখানে আসতে পারো তাহলে কিন্তু দারুণ, মানে ছবি তোলা তো ভালো হবেই, তার পাশাপাশি মন ভরে যাবে দেখে। 360 ভিউ তোমাদের দেখিয়ে দিই। ভেবে দেখো, এই ভিউটা পাওয়ার জন্য তোমরা কতজন হয়তো কত দূরে দূরে ছুটে গেছো। আর এই ভিউটা কিন্তু কলকাতা থেকে জাস্ট কয়েক ঘন্টায় ড্রাইভ করে ঝাড়খণ্ডে এসেই পাওয়া যায়। তো এই হলো বুরুডি লেক। এখানে কিন্তু বোটিং হয়, সেটা ওদিকটা, ওটাও তোমাদের দেখাবো। বুরুডি ড্যামের জাস্ট ওপরে তোমরা যদি বোটিং করতে চাও, যাদের বোটিংয়ে আগ্রহ আছে, তাহলে এই জায়গাটা দেখিয়ে দিই। ওখানে সুন্দর একটা প্ল্যাটফর্ম করা আছে এবং বোট রয়েছে, কিন্তু আমরা এখনও কোনো সওয়ারি দেখতে পাচ্ছি না। আমার মনে হয় সেটা হয়তো এই প্রবল গরমের জন্য। হ্যাঁ, এখন মনে হয় অতটা সিজন নয়। পাশে বেশ কিছু বক সারসও দেখতে পাচ্ছি, এবং ওই জায়গাটায় আমার মনে হয় যারা শীতকালে আসেন তাদের জন্য একটা দুর্দান্ত পিকনিক স্পটও। এই যে সুন্দর, দেখো। হ্যাঁ, এখানে একটা বোট অসম্ভব রাখা আছে। সুন্দর স্পট। বুরুডি থেকে 12-13 কিলোমিটার এগোলেই পরে হচ্ছে ধলভূমগড়। আমরা সেই ধলভূমগড় এলাকায় ঢুকে গেছি। আর একটু আগে বোট দেখলাম ধলভূমগড় থানার। এই জায়গাটাও পুরোটা ওই জঙ্গল জঙ্গল একটা বেল্ট, আর এই জায়গাটার একটা গুরুত্ব আছে, সেই কারণেই এর কথা আলাদা করে বলা। তোমরা আমাদের বেতলা ভ্লগে বা পালামো ভ্লগে কিছুদিন আগে দেখেছিলে যে সেখানে অরণ্যের দিনরাত্রির একটা অংশ, একটা বড় অংশের শ্যুট হয়েছিল, আমরা দেখিয়েছিলাম কেচকিতে এক্স্যাক্টলি। আর অরণ্যের দিনরাত্রির আরও কিছুটা অংশ কিন্তু এই ধলভূমগড়েরই বিভিন্ন প্রান্তে শ্যুট করা হয়েছে। ইনফ্যাক্ট আমার সামনে একটা বোট পেরিয়ে চলে গেল, এই যে আমরা সোজা ফ্লাইওভারটাই উঠে যাব, এর নিচে দিয়ে গিয়ে বাঁ দিকে গেলেই কিন্তু ধলভূমগড়। আসলে সিনেমা তো আসলে একটা জায়গাতে শ্যুট হয় না, বিভিন্ন অংশে কেটে 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 শ্যুট হয়। হ্যাঁ, এবং তারই মধ্যে কিছু জায়গা বেশি জনপ্রিয় হয়ে যায়,
কিছু জায়গা কিউরেট করে রাখা থাকে আলাদা করে। আর কিছু কিছু লোকেশন বা মাইলস্টোনও একটা সিনেমার সঙ্গে মানুষের কাছে একটা অন্যরকম পরিচিতি পেয়ে যায়। হ্যাঁ, আর ঘাটশিলায় আমরা বিভূতিভূষণের বাড়ি দেখলাম, তো সাহিত্যিকদের যেরকম নিজেদের লেখার জন্য এক একজনের এক একটা জায়গা পছন্দ ছিল। আমরা আগে ম্যাকক্লাস্কিগঞ্জও দেখেছি, কারো কারো খুব পছন্দের জায়গা ছিল, বিশেষ করে বুদ্ধদেব গুহ, সুনীল গাঙ্গুলি। হ্যাঁ, কারো কারো তো বাড়িও আছে বা ছিল ওখানে। তো ঠিক একইভাবে সত্যজিতের বা বিভিন্ন ডিরেক্টরদেরও কিন্তু এরকম কিছু পছন্দের জায়গা ছিল, যার মধ্যে বিশেষ করে সত্যজিৎ রায়ের খুব পছন্দের এই টেরেন ছিল পুরুলিয়া, ঝাড়খণ্ড, এখন যেটা ঝাড়খণ্ড হয়ে গেছে আর কি, তখন তো ঝাড়খণ্ড ছিল না, মানে পশ্চিমবঙ্গ এবং বিহারের বর্ডারের এই যে এলাকাগুলো, এই টেরেনটা সত্যজিৎ রায়ের খুব পছন্দ ছিল। মার্চের সেই বিকেলে বুরুডি ঘুরেই আমরা ধরে নিয়েছিলাম ফিরতি পথ, তাই ধলভূমগড়ে আর থামা হয়নি। তোমরা যারা উইকেন্ড ট্রিপে ঘাটশিলা ঘুরতে আসবে তাদের জন্য স্টেশনের কাছে আর শহরের মধ্যেই রয়েছে 500 থেকে 1500 টাকা বাজেটের মধ্যে প্রচুর হোটেল। আর বুরুডি ড্যামের খুব কাছে থাকতে চাইলে রয়েছে আরণ্যক রিসর্ট আর বনাঞ্চল রিসর্ট, তবে ভাড়া একটু বেশি। যাই হোক, আজকের এই পর্ব তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, কিন্তু যদি এই পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে যোগাযোগ করো এই নাম্বারে। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি আগেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে অনেক ধন্যবাদ। ফেসবুক আর ইনস্টাগ্রামেও আমাদের খুঁজে পেয়ে যাবে রেকর্ডিং মোড নামে সার্চ করলে, তাই ওখানেও লাইক ফলো করে নিও। আজ চলি, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো জার্নিতে।